দেখো এখানে কত মাছ রয়েছে, তার মধ্যে একটা স্কুইড দেখা যাচ্ছে, আর এখানে রয়েছে একটা অক্টোপাস, আর তার সঙ্গে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু সেরা একটা লুক দেওয়া রয়েছে। এই মুহূর্তে কলকাতা জুড়ে ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই গরমে ভ্রমণ প্রিয় বাঙালিদের উইকেন্ড ডেস্টিনেশন সমুদ্র এবং পাহাড়। পাহাড়ের কথা উঠলে আমাদের মাথায় সর্বপ্রথমেই আসে পাহাড় রানী দার্জিলিং এর কথা, আর সমুদ্র মানে বাঙালির দ্বিতীয় হোম দীঘা, যেখানে যাতে বাঙালির কোনো সিজন লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা উইকেন্ড ট্রিপে দীঘাই একমাত্র ভরসা। কেউ দীঘা যায় ফ্যামিলি নিয়ে সমুদ্র ঘুরতে, আবার কেউ দীঘা যায় বন্ধু বান্ধব নিয়ে এলাই খাওয়া দাওয়া এবং একটু এনজয় করতে, আবার কেউ দীঘা যায় প্রিয় মানুষের সঙ্গে দুদিনের সময় কাটাতে। আর এই নতুন বছরে নতুন সাজায় সেজে উঠেছে দীঘা। কি করে দীঘা যাবে, কি কি খাওয়া দাওয়া করবে, কি করে দীঘা ঘুরে দেখবে এবং কত টাকা খরচ হবে, সবকিছু তথ্য দেবো আজকের এই ভিডিওতে। এবং তারই সঙ্গে তোমাদের সন্ধান দেবো এমন এক হোটেলে যেখানে তোমরা একদম কম খরচায় এসি রুমে থাকা খাওয়া সহ সুইমিং পুল পেয়ে যাবে, তাও আবার একদম কম বাজেটের মধ্যে। তো চলো আর দেরি কিসে, শুরু করা যাক আজকের দীঘা ভ্রমণ। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নির ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ 20 ফেব্রুয়ারি 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজকের গন্তব্য হতে চলেছে দীঘা। দীঘা কিন্তু আবার রওনা এলাম একদিনের ছুটি কাটাতে। আর সর্বপ্রথম প্ল্যাটফর্মে যাওয়ার আগে টিকিট কেটে নিলাম। এই হচ্ছে আমার টিকিট। হাওড়া থেকে দীঘা পর্যন্ত তামিলনাড়ু এক্সপ্রেসে ভাড়া পড়েছে 95 টাকা। তোমায় জানিয়ে রাখি, তামিলনাড়ু এক্সপ্রেস কিন্তু নিউ কমপ্লেক্সে দিয়ে থাকে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের। আমরা সেদিন জার্নি করছিলাম কলকাতা থেকে দীঘা যাওয়ার জনপ্রিয় ট্রেন সকাল 6:45-এর তামিলনাড়ু এক্সপ্রেসে, যে ট্রেনটা কিন্তু অন্যান্য দিন লেটই থাকে, তবে আজকে কিন্তু সেই ট্রেনটা মোটেও লেট ছিল না। ঘড়ির কাঁটায় সময় বলছে সকাল 6:58। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 14 মিনিট দেরিতে ছাড়লো আমার ট্রেন। দীঘা যাওয়ার কিন্তু 2-3টে অপশন রয়েছে। প্রথম, নিজস্ব বাইক অথবা নিজস্ব গাড়ি। বাইক অথবা গাড়িতে করে দীঘা যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতন। তাছাড়া এসপ্ল্যানেড থেকে দীঘা যাওয়া বিভিন্ন ধরনের বাসও রয়েছে, যেমন সরকারি বাস, ভলভো বাস, এসি, নন এসি সবকিছুই কিন্তু পেয়ে যাবে। যাতায়াতের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার আশেপাশে। আর টিকিট মূল্য যদি কথা বলে থাকি, তাহলে 150 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে টিকিট তোমরা পেয়ে যাবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে ট্রেন, যেটা করে আজকে আমি যাচ্ছি দীঘা। আমি বেছে নিয়েছিলাম সকালের তামিলনাড়ু এক্সপ্রেস। তোমরা চাইলে এই ট্রেনেও যেতে পারো, তবে হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু সব দিন ঠিকঠাক সময়ে চলে না। কিছুদিন লেট থাকে তো কিছুদিন ঠিকঠাক সময় ছাড়ে। তোমরা একটু দেখে নিয়ে তারপরেই বেরিও। তাছাড়া কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য অন্যান্য ট্রেন রয়েছে, যেমন দুপুরের চলাগামী কান্ডারি এক্সপ্রেস, সপ্তাহে একদিন চলাগামী পাহাড়িয়া এক্সপ্রেস, এবং সাঁতরাগাছি থেকে সরাসরি দীঘা যাওয়ার লোকাল ট্রেনও রয়েছে। এই সব ট্রেনে করে তোমরা চলে যেতে পারো দীঘা। আচ্ছা, ট্রেনের ভাড়ার কথা যদি বলি, তাহলে আজকে আমার ভাড়া পড়েছে 95 টাকা। যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেস একটি সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, আর এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেনের টিকিট মূল্য 85 টাকা, যেটা শুধুমাত্র পাহাড়ি এক্সপ্রেসেই অ্যাপ্লাই হয়ে থাকে। আর তাছাড়া লোকাল ট্রেনের টিকিট মূল্য মাত্র 45 টাকা। হ্যাঁ, এই সব ভাড়া কিন্তু নন এসি রিজার্ভেশন ভাড়া। রিজার্ভেশন ভাড়া যা যা রইলো আমি নিচে ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে দেখে নিও। কলকাতা থেকে দীঘা পর্যন্ত যেতে আমাদের ট্রেনের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি। আমাদের ট্রেন কভার করবে টোটাল 185 কিলোমিটার, এবং আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং আমাদের ট্রেন কিন্তু মাত্র 7টা স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ট্রেন ছেড়ে সর্বপ্রথম দাঁড়াবে সাঁতরাগাছি জংশন, তারপর উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাথি, রামনগর, বেঙ্গল অ্যান্ড দীঘা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেল কোলাঘাটে। আর কোলাঘাট পার করতে না করতেই দেখা মিলল সবুজে ভরা ধান ক্ষেতের। আর ধান ক্ষেতের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন দীঘাতে। বাপরে, ভিড়টা একবার দেখো, কতটা ক্রাউড রয়েছে, মানে মানুষকে নামতে পর্যন্ত দিচ্ছে না। এই মুহূর্তে কত মানুষ ট্রেনে করে ফিরে যাচ্ছে, আবার কত মানুষ কিন্তু এই ট্রেনে করে আসলো দীঘা ঘুরতে। দীঘায় কিন্তু সবসময় লোক জমজমাট থাকে, ভিড় কিন্তু পুরো ভরপুরই থাকে। এখনো তাই যা দেখতে পাচ্ছি ভিড় রয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শীত যখনই হোক না কেন, দীঘায় লোক থাকেই। তো চলো আমরা বাইরে বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়ে এখন আমরা রওনা দেবো আমাদের হোটেলের দিকে। সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে রওনা দিলাম স্টেশনের বাইরের দিকে। এই স্টেশনের বাইরে এসে একটা দোকান থেকে নিয়ে নিলাম আখের রস। আখের রস পান করে পায়ে হেঁটে রওনা দিলাম জাহাজবাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমাদের হোটেল রয়েছে জাহাজবাড়ির ঠিক আশেপাশে।
স্টেশন থেকে পায়ে হেঁটে এই মুহূর্তে চলে আসলাম আমাদের ঠিক হোটেলের কাছে। এদিকে রয়েছে আমাদের হোটেল। আর ডিস্টেন্স যদি কথা বলি তাহলে স্টেশন থেকে আমাদের হোটেল ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো, আমরা এখন পায়ে হেঁটে আসলাম, অথবা তোমরা কিন্তু অটোয় করে টোটোয় করে চলে আসতে পারো। ভাড়াটা তোমরা একটু বার্গেনিং করে নিও, 10 থেকে 20 টাকা মতন ভাড়া নিয়ে থাকবে। লোকেশন যদি কথা বলতে গেলে লোকেশন হচ্ছে জাহাজবাড়ি থেকে জাস্ট 2 মিনিটের মতন ভিতর দিকে চলে আসতে হবে। যদি না খুঁজে পাও তাহলে তোমরা গুগলে সার্চ করে নিও রয়্যাল প্যারাডাইস হোটেল, তো তাহলে তোমরা পেয়ে যাবে রয়্যাল প্যারাডাইস হোটেল নামে এই হোটেলটা রয়েছে। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের এই হোটেলের ভিতরে এন্ট্রেন্সটা শেয়ার করি যে কেমন কি ভিতরে এন্ট্রেন্স রয়েছে, রুম রয়েছে, কেমন খাওয়া দাওয়া থাকা দিচ্ছে এবং কি কেমন খরচ হয়েছে সব কিছু শেয়ার করবো তোমাদের আজকের এই ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল প্যারাডাইস। এই ভিতরে হচ্ছে ঢোকার এন্ট্রেন্স, ভিতরে ঢুকে রয়েছে এখানে রিসেপশন। তো এইখানে কিন্তু রিসেপশন রয়েছে। ভিতরে প্রবেশ করে এখানে তোমরা তোমাদের ডকুমেন্ট দিয়ে বুকিংটা করিয়ে নেবে। তো আমাদের বুকিং প্রায় করানো হয়ে গেছে। তো চলো এবার ভিতর দিকে যাই, ভিতরে গিয়ে রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা কেমন কি রুম দেওয়া হয়েছে এবং কেমন রুমে আমরা থাকছি। আর ভিতরে এসে এখানে দেখতে পেলাম এখানে কিন্তু লিফট রয়েছে, তারই সঙ্গে এদিকে হচ্ছে সুইমিং পুল আর এখানে হচ্ছে সিঁড়ি। চলে আসলাম আমাদের রুমের কাছে। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 301, এই রুমে আমরা থাকছি। আর এটা কিন্তু হচ্ছে ডিলাক্স সিঙ্গেল বেডের রুম রয়েছে। আমাদের এই হোটেলে কিন্তু 3 ধরনের ক্যাটাগরি রুম রয়েছে। প্রথম হচ্ছে ডিলাক্স সিঙ্গেল বেড, ডিলাক্স টুয়েলভ বেড, তার সঙ্গে নর্মাল সিঙ্গেল বেডের রুম রয়েছে। এটা 3 ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। তো চলো তোমাদের 3টে ক্যাটাগরি রুম একবার দেখিয়ে দিই। আর তার মধ্যে আজকে আমরা নিয়েছি ডিলাক্স সিঙ্গেল বেডের রুম, তার মধ্যে ডুয়েল বেডের রুম রয়েছে। তো তোমরা সেটাও নিতে পারো, ফ্যামিলি মেম্বার বেশি থাকলে কিংবা গ্রুপের লোক বেশি থাকলে তোমরা যেটা ইচ্ছে সেটা নিতে পারো। আমাদের কিন্তু ডিলাক্স সিঙ্গেল বেডের রুম রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে ডিলাক্স ডুয়েল বেডের রুম, রুম নাম্বার 305 রয়েছে। তো চলো তোমাদের ভিতরে ঢুকে দেখায় কেমন কি রুমের ভিতরে ফ্যাসিলিটি রয়েছে। রুম নাম্বার 305, এই হচ্ছে কিন্তু ডিলাক্স ডুয়েল বেডের রুম। তো চলো ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করি, এই হচ্ছে ডুয়েল বেড, বিগ সাইজের বেড রয়েছে। বন্ধুরা থাকলে 3 জন বাই 3 জন শুতে পারো, মানে 6 জন, আর 4 জন থাকতে পারো। তাই সঙ্গে দেখো এখানে কোনায় চার্জিং বোর্ড দেওয়া রয়েছে, জলের বোতল রয়েছে, মিরার রয়েছে, সেই হাই, তাই সঙ্গে অ্যাস্ট্রে, রিমোট, এসি রিমোট, ওইখানেও চার্জিং বোর্ড দেখো কোনায় দেওয়া রয়েছে। তাই সঙ্গে একটা জানালা রয়েছে, আর এখানে রয়েছে এসি। আর এখানে দেখো দুটো ডোর দেখা যাচ্ছে, এই পাশে আর এই পাশে একটা, আর এখানে রয়েছে টিভি, তাই সঙ্গে বক্স টক্স রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে। তো দেখি কোনটা কি রয়েছে। এটা মনে হয় রয়েছে ওয়াশরুম। তো ভিতরে প্রবেশ করে ইয়েস, এটা হচ্ছে ওয়াশরুম। উপরে রয়েছে গ্রিজার, মিরার, সেই হাই, নিচে রয়েছে বেসিন, ট্যাপ, আর এখানে কিন্তু রয়েছে কোমোড, জেট স্প্রে রয়েছে, বালতি মগ এখানে রয়েছেই, আর এই হচ্ছে শাওয়ার। তো এই হচ্ছে কিন্তু ওয়াশরুমের এরিয়াটা ভিতরের। আর এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট রাখার জন্য। আর এই পাশের যে গেটটা রয়েছে এটা কিন্তু একটা ছোট্ট একটা জায়গা রয়েছে স্পেস টাইপের। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা এখানে চাইলে জামা প্যান্ট ব্যাগ রাখতে পারো। তাই সঙ্গে এখানে কিন্তু একটা জানালা টাইপ রয়েছে, মানে বাইরের ভিউ কিছু দেখতে হবে। একটা ছোট একটা স্পেস টাইপ চেঞ্জিং রুমের মতন রয়েছে এটা। তো তোমার তো ডিলাক্সের ডুয়েল বেডের রুম দেখালাম, এবার তোমাদের একবার আমাদের যে রুম রয়েছে ডিলাক্সের সিঙ্গেল বেডের রুম সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই পাশে রয়েছে নর্মাল সিঙ্গেল বেডের রুম। তো আমাদের রুম নাম্বার 301, ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢুকেই এই হচ্ছে রুম। দেখো এখানে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে, যেখানে কিন্তু 2 জন শুতে পারবে, কিং সাইজের বেড রয়েছে। এখানে চার্জিং পোর্ট রয়েছে, রিমোট রয়েছে, জলের বোতল রয়েছে, চার্জিং বোর্ডও রয়েছে, ফোন চার্জ দেওয়া রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে, এক ছোট্ট টেবিল টাইপ রয়েছে। তাই সঙ্গে এই হচ্ছে কিন্তু বেড, নিচে এখানে বসার জন্য জায়গা রয়েছে, চেয়ার, টেবিল, এখানে একটা সোফা টাইপ রয়েছে। এই সোফাটা কিন্তু খুললে বড় হয়, তো এটাও কিন্তু একটা বেডের অপশন রয়েছে, তোমরা চাইলে এটা খুলে একজন শুতে পারো। আর এখানে একটা মিরার রয়েছে, সে হ্যালো বন্ধুগণ। এখানে একটা জানালা রয়েছে, এখান থেকে তোমরা বাইরের ভিউ দেখতে পেয়ে যাবে। আর ঠিক এই পাশে রয়েছে দেখো ওয়াশরুম, আর এই হচ্ছে টিভি, চার্জিং বোর্ড রয়েছে। আর এখানে কিন্তু একটা ডয়ার টাইপ রয়েছে, যেমন তোমরা দেখালাম, একটা স্পেস রয়েছে যেখানে তোমরা চেঞ্জিং করতে পারো, চেঞ্জিং রুমের মতো রুম রয়েছে। এখানে ফ্রিজ রয়েছে, ডয়ার রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, তাই সঙ্গে হচ্ছে জানালা। আর তোমরা এখান থেকে বাইরের ভিউ কিন্তু দেখতে পেয়ে যাবে। আর এইখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের ভিতর ঢুকে কিন্তু তোমরা গিজার পেয়ে যাবে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, মিরার রয়েছে, তার সঙ্গে নিচে রয়েছে বেসিন, ট্যাপ, আর এই পাশে রয়েছে কিন্তু শাওয়ার, বালতি, মগ, আর এই পাশে রয়েছে স্ট্যান্ড। সেম ওয়াশরুম রয়েছে এই রুমেও। আমাদের রুমটাও কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম। বাকি হলো কিন্তু আর একটাই রুম, যেটা হচ্ছে কিন্তু নর্মাল সিঙ্গেল বেডের রুম। এই হচ্ছে সেই রুম, রুম নাম্বার 302। ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করেই রুমে দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা বেড রয়েছে, তাই সঙ্গে দেখো চেয়ার টেবিল রাখা রয়েছে, বসার জায়গা রয়েছে, এখানেও চেয়ার টেবিল রয়েছে, মিনি টিভি রয়েছে। এখানেও কিন্তু একটা চেঞ্জিং রুম রয়েছে, যেমনটা ওই রুমে রয়েছে। এখানে কিন্তু সেম ওয়াশরুম রয়েছে, গিজার, কোমোড, বেসিন, মিরর, শাওয়ারও রয়েছে এই কোনাতে। তো এই হচ্ছে কিন্তু এই ওয়াশরুমটাও সেম, 3টে ওয়াশরুমে বলতে গেলে এক কথায় সেম। এটা কিন্তু পুরোটাই নর্মাল রুম, ডিলাক্স রুম নয় এটা। তো তোমাদের কিন্তু আমাদের রুম পুরোটাই দেখিয়ে দিলাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালে কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়নি, তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একবারে লাঞ্চ সারতে যাবো। ঘড়িকাটা এখন সময় বলছে দুপুর 12টা বেজে 1 মিনিট, প্রায় কিন্তু দুপুর হয়ে গেছে, লাঞ্চ করার সময় কিন্তু হয়ে গেছে। তো চলো একবারে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার সঙ্গে একবার কথা হচ্ছে দুপুরের লাঞ্চ টেবিলে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় বলছে 1টা বেজে 49 মিনিট। দুপুর কিন্তু ভরপুর হয়ে গেছে, খিদেও খুব জোরে পেয়ে গেছে, যেহেতু এখনো সকালে ব্রেকফাস্ট করা হয়নি।
তো চলে এসেছি লাঞ্চ টেবিলে, আর আমাদের টেবিলে কিন্তু দুপুরের লাঞ্চ চলে এসেছে। তো কি আছে লাঞ্চে তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো সর্বপ্রথম এখানে রয়েছে লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে, ঝুড়ো আলু ভাজা রয়েছে, আর সুন্দর করে ভাতটা সাজানো রয়েছে। তাই সঙ্গে এখানে দেখো রয়েছে সবজি, আলু পোস্ত অ্যান্ড ডাল। আমরা যেহেতু 3 জন রয়েছি, তো এটা কিন্তু 3 জনের জন্য একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড তার সঙ্গে রয়েছে মাছের ঝোল, আর সবশেষে রয়েছে চাটনি অ্যান্ড পাঁপড়। তো এই হচ্ছে কিন্তু আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খাবারের টেস্ট কেমন সেটা তোমাদের জানাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খাবার দাবারের স্বাদ কিন্তু দারুণ, পুরো ঘরোয়া স্টাইলের খাবার দাবার। এই মুহূর্তে ঘড়ি কাটায় সময় বলছে বিকেল 4টে। চলে আসলাম রুম থেকে রেডি সেডি হয়ে ঠিক দীঘার একটা 3 মাথা মোড়ে, মানে জাহাজ বাড়ির কাছে। এদিকে হচ্ছে জাহাজ বাড়ি। তো এইখান থেকে অটো ধরে রওনা দেবো উদয়পুর সি বিচের দিকে। সবাই তো দীঘায় সেই সি বিচ, জগন্নাথ মন্দির এইসবই ঘুরে, আমরাও ঘুরবো। তার আগে এখন যাবো উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচটা একটু ঘুরে দেখবো, একটু টাইম স্পেন্ড করবো, একটু বন্ধুরা মিলে সময় কাটাবো। তো চলো উঠে পড়ি অটোতে। তোমরা যদি উদয়পুর সি বিচ যেতে চাও তাহলে তোমরা নিজস্ব গাড়িতেও যেতে পারো, আবার অটোতেও যেতে পারো। অটোর ভাড়া শেয়ারিং 20 টাকা, এবং তোমরা যদি রিজার্ভ করে যাও তাহলে অটোর ভাড়া পড়বে 100 টাকা। অটো আমাদের ঠিক এইখানটা নামিয়ে দিল। অটো হচ্ছে দাঁড়িয়ে আছে, আর ঠিক সামনেই হচ্ছে উদয়পুর সি বিচ। আর এখানে দেখো বিভিন্ন দোকানপাট রয়েছে, সানগ্লাসের দোকান রয়েছে, টুপির দোকান রয়েছে, লাইন দিয়ে সারি সারিতে দোকান রয়েছে। আমার কাছে কিন্তু এই উদয়পুর সি বিচটা পুরোটাই প্রথম। তো আমি প্রথম আসলাম এখানে। তোমরা কারা কারা এসছো একটু কমেন্ট করে জানাও দেখি। এই মুহূর্তে চলে আসলাম উদয়পুর সি বিচে, আর এখানে কিন্তু চারিপাশে দোকানপাট রয়েছে, বক্স বাজছে, লোকে কিন্তু বেশ এনজয় করছে। আর তোমরা যখনই এখানে প্রবেশ করবে না, এখানে যে লোকাল লোকেরা আছে তারা তোমাকে পুরো ছেকে ধরবে, বসার জন্য সাজেস্ট করবে, তারপরে দোকানে এসে কিছু খাওয়া দাওয়ার জন্য সাজেস্ট করবে, ঘোড়া রাইড, বাইক রাইড, এই সব কিছুর জন্য তোমার এখানে সাজেস্ট করবে। তো তোমরা চাইলে করতে পারো, বাট আমি তোমাকে বলবো তোমরা এগুলো ইগনোরই করো। দেখো জল কতটা দূরে রয়েছে, আর ঠিক দেখো ওইদিকে রয়েছে পার্ক, দোকানপাট রয়েছে, লোকজন ওইখানে এনজয় করছে। দীঘার অতিরিক্ত ভিড় এড়িয়ে তোমরা যদি একটু কোলাহলে সময় কাটাতে চাও তাহলে তোমরাও এই উদয়পুর সি বিচে আসতে পারো। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো হোক, অথবা বন্ধুদের সঙ্গে বসে একটুখানি এনজয় করা, অথবা ফ্যামিলি নিয়ে এসে একটু ঘুরে যাওয়া, সব কিছু কিন্তু তোমরা করতে পারো। আর এই উদয়পুর সি বিচে কিন্তু ছোটোখাটো অ্যাক্টিভিটি রয়েছে, যেমন হর্স রাইড, বোট রাইড অথবা বাইক রাইড, সব কিছুই কিন্তু তোমরা অল্প স্বল্প করে পেয়ে যাবে। উঠে আসলাম এই মুহূর্তে উদয়পুর সি বিচ থেকে। এবার রওনা দেবো ওল্ড দীঘা সি বিচের দিকে, তোমাদের একটুখানি ওল্ড দীঘা সি বিচের মার্কেটটা এক্সপ্লোর করাতে। চলে আসলাম এই মুহূর্তে ওল্ড দীঘা সি বিচে। আর ওল্ড দীঘা সি বিচে কিন্তু এখন ভিড়টা একটু কম আছে, তো ভাটা চলছে, জল কিন্তু একটু দূরে রয়েছে, দেখো দূরে রয়েছে, তাও কিন্তু লোকজন কিন্তু নিচে নেমে চলাফেরা করছে। আর এখানে কিন্তু একটু বেলুন দিয়ে সাজিয়ে দোকান টোকান লাগানো হচ্ছে, ছোটখাটো ঝালমুড়ির দোকান টোকান রয়েছে। তো এখন কিন্তু বিভিন্ন দোকানে এখানে বসবে, আর মানুষজন এখন ঘুরতে আসবে, অনেক মানুষজনই। আর এখন কিন্তু সন্ধ্যার নাইট মার্কেটটাও বসা শুরু হয়ে গেছে, এটা বিচ মার্কেট বলা হয়। তো এটা একটু উপর দিকে রয়েছে, সেটা তোমাদের একটু ঘুরে দেখাবো, তারপরে রওনা দেবো জগন্নাথ মন্দিরের দিকে। দেখো আস্তে আস্তে বেলা গড়িয়ে কিন্তু সন্ধ্যে নেমে আসছে, আর দেখো দীঘা কিন্তু আলোতে কত সুন্দর সেজে উঠছে। নিচের ছোট দোকানে কিন্তু বসে পড়েছে, কি দারুণ দেখতে লাগছে, বিভিন্ন দোকান রয়েছে, আর এদিকেও কিন্তু আলোতে সেজে উঠেছে দীঘা। আর এখন আমি যেই জায়গাটা রয়েছি, এই জায়গাটা কি দারুণ দেখতে লাগছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কিন্তু জাস্ট মারাত্মক দেখতে লাগছে। তোমরা যদি দীঘা ঘুরতে আসো তো অবশ্যই কিন্তু তোমরা ওল্ড দীঘা এসে সন্ধ্যাবেলাটা কাটিয়ে যেও, জাস্ট অসাধারণ লাগবে দেখতে। মানে এখানে আসলে তোমাদের মনটা পুরো জুড়িয়ে যাবে। আমার তো দারুণ লাগছে, সুন্দর সুন্দর করে লাইট লাগানো, বিভিন্ন ধরনের ওইদিকে ওয়াল পেন্টিং রয়েছে, আর এই জায়গাটা কিন্তু দারুণ করে সাজানো, সেরা দেখতে লাগছে, সেরা। আর এই জায়গাটা যখন কাছে আসলাম, এই ওয়াল পেন্টিংগুলো কাছে, তখন আরও একটা ইউনিক জিনিস দেখতে পেলাম। দেখো তোমার দেখাই, এইখানে দেখো যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো দেখো ক খ গ ঘ লেখা আছে, মানে এই ওয়াল পেন্টিংও একটা করে কিন্তু শিক্ষার ছোঁয়া দেওয়া রয়েছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু আরো দারুণ। এই জায়গাটা কিন্তু একটা চেস্ট আর্ট করা রয়েছে। চেস্টের খেলা আমি তেমন একটা কিছু জানি না, তাও দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর তার সঙ্গে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু সেরা একটা লুক দেওয়া রয়েছে, যেমনটা হয়ে থাকে না চায়না একটা একটা এরকম স্ট্রাকচার থাকে, সেই চাইনিজ মডিউলের। দেখো লাইটগুলো কিন্তু সেরকমই দেখতে লাগছে, জাস্ট দারুণ। আর এটা কিন্তু একটা বসার প্লেস রয়েছে, এখানে মোটামুটি 10-15 জন বসতে পারবে, বসে টাইম স্পেন্ড করতে পারবে, এখানে বসে কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর তোমরা ঠিক এই দিক থেকে ঘুরে যখন ঠিক এই দিকটায় চলে আসবে, এদিকে রয়েছে নাইট মার্কেট। নাইট মার্কেটটাও তোমরা একটু ঘুরে দেখতে পারো, যেখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, ছোটোখাটো বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। আর সন্ধ্যা নামতে নামতে কিন্তু দীঘার বুকেও ভিড় জমা শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের মানুষজন আসছে দীঘার এই সি বিচে ঘুরতে, আর বিভিন্ন ধরনের মানুষজন আসছে এই দীঘার সি বিচ থেকে কিছু কিনতে। তো চলো, আমার তো কিছু কেনা নেই, আমরা তো এখানে ঘুরতেই এসেছি, আমরা একটু ঘুরবো ঠুরবো, দেখবো, তারপরে রওনা দেবো মন্দিরের দিকে।
আর দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, এখানে কেনাকাটির দোকান রয়েছে, তার সঙ্গে এদিকে একটা ডমিনোস রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো কিছু সন্ধ্যার স্ন্যাক্স। তারপরে এদিকেও কিন্তু দেখো চাউমিন, এগরোল, মোগলাই, মোমো, বিভিন্ন ধরনের দোকান রয়েছে খাওয়া দাওয়ার। তার সঙ্গে ওইদিকে শঙ্খর দোকান রয়েছে, কেনাকাটির জিনিসের দোকান রয়েছে, এইদিকে ফুচকা, ভেলপুরি, ওইদিকে ফুচকার দোকান রয়েছে, বিভিন্ন ধরনের খাবারের কিন্তু এখানে দোকান দেখতে পাওয়া যাচ্ছে। দেখো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, নিজেদের সাজা করার জিনিস রয়েছে, তারপরে হেয়ার বেল, কসমেটিক, কেনাকাটা বিভিন্ন ধরনের দোকান রয়েছে, পোশাকের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে। কিন্তু তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটি করতে পারো। আর দেখো এখানে কত ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, দেখো বিভিন্ন ধরনের মাছ রয়েছে, চিংড়ি মাছ থেকে শুরু করে অনেক ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আসলাম ঠিক এই দিক থেকে, এদিকে রয়েছে ওল্ড দীঘা, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে নিউ দীঘার দিকে। আর এদিকে রয়েছে জগন্নাথ মন্দির, আর এইখানটা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ঠিক এটা হচ্ছে দুয়ার, এখান থেকে তোমরা সোজা চলে গেলে দেখতে পেয়ে যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং সি বিচ। ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। ওইখানে রয়েছে জগন্নাথ মন্দির, আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দিরের চৌতন্য দুয়ার। আর আমরা ঠিক ওই দুয়ার কিংবা এইদিকে যে দুয়ার রয়েছে এই দুয়ার থেকে প্রবেশ করব। এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ মন্দিরের ঠিক সামনাসামনিতে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই পাশে হচ্ছে কিন্তু সামনে 6 নম্বর গেট। এইখান থেকে আমরা প্রবেশ করবো, আর 6 নম্বর গেটের একটু সামনে রয়েছে চপ্পল রাখার জায়গা। প্রবেশ করে ফেললাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে তোমাদের পুজো দিতে চাও তো পুজোর ডালা কিন্তু সামনে থেকে নিতে পারো। এইখানে দোকান রয়েছে সামনে, সেখান থেকে প্রসাদের ডালি নিয়ে তারপর তোমরা ভিতরে ঢুকে জগন্নাথ দেবের পুজো দিতে পারো। আর তার আগে পুজো দেওয়ার আগে কিন্তু এখানে এমন জলের ব্যবস্থা রয়েছে যেখান থেকে তোমরা হাত পা ধুয়ে তারপরে ভিতরে যেতে পারো। আর যা দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে কিন্তু ভালোই ভিড় রয়েছে, জমজমাট লোকজন রয়েছে, অনেক মানুষজন এখানে দর্শন করতে এসছে। দেখো ভিড়টা তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে কিন্তু ভিড় রয়েছে, আর সামনে রয়েছে আমাদের মন্দির, আর এটা হচ্ছে কিন্তু সিংহদুয়ার। আর এটা হচ্ছে কিন্তু মন্দিরের মুখ্য দুয়ার, আর মুখ্য দুয়ারে কিন্তু দেখো দুই পাশে রয়েছে তিনটে করে দীপস্তম্ভ। মন্দিরের ভিতরে এসেই আমার সঙ্গে ছোট্ট একটা ঘটনা ঘটলো, তো ঘটনা তোমাদের জানিয়ে দিই আর সতর্ক তোমাদেরও করে দিই। আমরা সবাই জানি যে জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ফোন ভিতরে অ্যালাউ নেই, বাট তোমরা এই চত্বরের ভিতরে নিয়ে ঘুরতে পারো। তবে এই ভিতরে কিন্তু ব্যাগ, সেলফি স্টিক এগুলো কিছুই আনবে না। আমরা যেহেতু সঙ্গে করে 3 জনাই সেলফি স্টিক নিয়ে এসেছিলাম, যেটাতে আমরা ভিডিও শুট করি ট্রাইপড হিসেবে, তো সেটা কিন্তু আমাদের এখানে নিয়ে নেওয়া হয়েছিল। তো তারা বলছো তোমরা কিভাবে ভিতরে আনলে, কেমন চেকিং করা হয়েছিল তোমাদের? তো আমরা বললাম আমাদের যেমন চেকিং হচ্ছে সেই হিসেবে আমরা নিয়ে আসতে পেরেছি। আর আমরা যেহেতু চেকিং করেছিলাম 6 নম্বর গেট থেকে, তো জানি না এখানে চেকিং কেমন কি হচ্ছে। তো তোমরা যা যা আসবে এসব কিন্তু কিছুই নিয়ে আসবে না, নেশাবাদ জিনিস কিন্তু কিছুই ভিতরে প্রবেশ করাবে না। তোমরা শুধু ফোনটাই নিয়ে আসবে, ফোনটা নিয়ে এসে নিজের মতন ফটো তুলে তারপরে দর্শন করে বেরিয়ে পড়বে। আমাদের ঠিক এই পাশে রয়েছে জগন্নাথ মন্দির। এবারে ভিতরে যাবো, ভিতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব। আর তোমরা যারা পরবর্তী দিনে এইখানে এসে জগন্নাথ দেবের দর্শন করবে, জগন্নাথ দেবের পুজো করতে চাও, তাদের একটু টাইমটা জানিয়ে দিই যে মন্দির কখন খোলে। মন্দির খোলার সময় রয়েছে সকাল 6টা থেকে, এবং মন্দির বন্ধ হয় দুপুর 1টার সময়। আবারও কিন্তু 2 ঘন্টার মতন বন্ধ থেকে দুপুর 3টের সময় খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা ভিতরে ঢুকে পুজো দেওয়া, দর্শন করা সবকিছু কিন্তু করে নিতে পারো। জগন্নাথ মন্দির থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে আসলাম সুইমিং পুলের কাছে। আমাদের যেহেতু হোটেলে সুইমিং পুল রয়েছে, এই যে সুইমিং পুল, তো এখানে এখন একটুখানি স্নান করবো। আচ্ছা তোমরা যারা সুইমিং পুলে স্নান করতে চাও তাহলে তোমাদের একবার এক্সারসাইজটা জানিয়ে দিই। যেমন তোমরা সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত স্নান করতে পারো, তারপর আবার 3টে থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকবে, মানে প্রায় 3 ঘন্টা। আবার রাতের বেলায় 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমরা স্নান করতে পারো। এই হচ্ছে কিন্তু এই সুইমিং পুলের এক্স টাইম। এই টাইমের মধ্যে তোমরা স্নান করে নিজস্ব মতন এনজয় করতে পারো। হ্যাঁ এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে রাত্রি 10টা, আর আমার তো খুবই ঘুম পেয়ে গেছে, যেহেতু আমি আগের দিন রাতে ঘুমাইনি, খুবই টায়ার্ড ছিলাম। তো চোখ দেখে বুঝতে পারছো আমি দেখে না থাকতে পারছি না, জাস্ট খাওয়া দাওয়া করবো, রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমাদের রাতের ডিনার রয়েছে রুটি অ্যান্ড চিকেন কষা। যেহেতু দিনের বেলা মাছ খাওয়া হচ্ছিল, তো রাতের বেলা কিন্তু চিকেন রয়েছে। তোমাদের খাওয়া দাওয়া প্যাকেজেও কিন্তু রাতের বেলায় ডিনারে চিকেনটাই থাকবে, আর লাঞ্চে কিন্তু মাছ থাকবে। এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ডিনার। যেমন আমি নিয়েছি রুটি, আর তার সঙ্গে চিকেন কষা, আর তোমরা তার সঙ্গে পেয়ে যাবে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ডাল কাদের জন্য যারা ভাত নেবে তাদের জন্য থাকবে ডাল। আর এক্সট্রা তোমরা চাইলে অর্ডার দিয়ে কিন্তু পনির পেয়ে যাবে। ভেজ আইটেমে যায় শুধুমাত্র সবজি আসবে, আর তার সঙ্গে রয়েছে ভাত, ডাল, রুটি। যদি ভাত না খাও তাহলে রুটি রয়েছে, রুটি না খেলে ভাত রয়েছে। চলো খাওয়া দাওয়াটা শুরু করি। মাংসটা পুরো ফাটাফাটি হয়েছে, দারুণ খেতে। The next day.
গুড মর্নিং ফ্রম দীঘা। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে সকাল 6:38। ভেবেছিলাম সকাল 5টায় উঠে মোহনায় যাব, তবে আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল, তাই মোহনা যাওয়াটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। সকাল সকাল মোহনা গেলে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যায়, সুন্দর একটা সানরাইজ, তাই সঙ্গে যে বোটগুলো আসে মাছ ধরা বোটগুলো, সেই বোট থেকে মাছ ধরা, কি কি মাছ সেসব দেখা, সেই সব কিছু দেখার জন্য ভেবেছিলাম মোহনা যাব। তবে এখন যে দেরি হয়ে গেছে, তো লেট হয়ে গেছে, কি দেখতে পাবো কি দেখতে পাবো না জানি না। এই মুহূর্তে উঠে বসলাম অটোতে, আর অটো দেবো মোহনার দিকে। আর ভাড়া যদি কথা বলি, তাহলে তোমরা জাহাজ বাড়ি থেকে মোহনা পর্যন্ত পার পার্সন 30 টাকা করে চলে যেতে পারো। আমাদের অটোটা ঠিক এই জায়গাটা করে নামিয়ে দিল, আর এটা কিন্তু মাছ বাজার রয়েছে, এখানে কিন্তু মাছ ট্রান্সপোর্ট হয়ে থাকে। এখানে দেখো গাড়ি রয়েছে, প্লাস পিছন দিকে এদিকেও কিন্তু গাড়ি রয়েছে। তো এখানে কিন্তু আসল রপ্তানিটা হয় মাছের। আর এই জায়গাকে কিন্তু মোহনা বলা হয়ে থাকে। দেখো সামনে ওই এরিয়াটা রয়েছে, যেটা কিন্তু হেঁটে হেঁটে অনেকটা দূরে যাওয়া যায়, আর এইখানে কিন্তু মিলন হয়েছে নদী আর সমুদ্রে। তো এইখানে এই কারণে হয়তো মোহনা বলা হয়ে থাকে। চলে আসলাম মোহনার মেন রাস্তাতে। এই রাস্তাতে কিন্তু সোজা চলে যায় লাস্ট ল্যান্ড এরিয়াতে, মানে ওই বললাম তোমাদের সমুদ্রের মধ্যে একটা রাস্তা রয়েছে সেইখানটাতে। আর এখানে কিন্তু চারিপাশে দেখো দোকান বসে রয়েছে, মানে পুরো একটা মেলার মতন হয়ে রয়েছে। আশেপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, খেলনাটির দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, এখানে দেখো ঝিনুকের দোকান রয়েছে, কসমেটিকের দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে, সানগ্লাসের দোকান রয়েছে, কত কিছুর দোকান রয়েছে, ডাবের জলের দোকান রয়েছে। মানে এখানে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে এখানে ঘুরতে আসলে, মানে পুরো ভরপুর। আর রাস্তায় কিন্তু লোকজন পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এই মোহনাতে কিন্তু অনেক মানুষজন রয়েছে, প্রায় কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর দেখা যাচ্ছে চারিপাশে লোকজনে ভরপুর রয়েছে। কেউ সকালে ব্রেকফাস্ট সারছে, কেউ এখানে সমুদ্র উপভোগ করছে, আবার কেউ এখানে ঘোড়া রাইডও করছে। আর বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, তোমাদের এখানে ঘুরতে আসতে তোমাদের কিছুতেই অসুবিধা হবে না। খাওয়া দাওয়া, জিনিস কেনা, মাছ কেনা, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো আমরা একটু সামনের দিকে যাবো, একটু সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে উপভোগ করে তারপরে আবার রওনা দেবো রুমের দিকে। আর এই হচ্ছে কিন্তু সেই জায়গাটা, যেটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে ঘেরা লাস্ট ল্যান্ডের মতন এরিয়া। এটাই হচ্ছে কিন্তু মোহনা। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু পুরোটাই পাথর রয়েছে, আর এই পাথরে কিন্তু বিভৎস শ্যাওলা রয়েছে, স্লিপারি, মানে এতটাই স্লিপারি যেখানে অনেকেই আছে আর চলতে চলতে পড়েও পর্যন্ত যাচ্ছে। তো তোমরা যা এখানে আসবে একটু সাবধানে, এখানে যেসব পাথরগুলো আছে খুবই স্লিপারি হয়ে থাকে, এবং এর গায়ে কিন্তু ঝিনুক লেগে থাকে, তার কারণে এই জায়গাগুলো ধারালো হয়ে থাকে। এই দিকটা রয়েছে সেই মোহনা যাওয়ার রাস্তা, এখান থেকে উঠে আমরা চলে আসলাম। আর এখানে দেখো গাদা মাছের দোকান রয়েছে, এই দিকটাও তাই দেখো ভরপুর মাছের দোকান। আর এদিকে বড় বড় গাড়ি দ্বারা এখানে কিন্তু সব ট্রান্সপোর্ট করার জন্য গাড়িতে লোড হয়ে থাকে মাছ। আর এই হচ্ছে কিন্তু ভিড়ভাড়, দেখো কত লোকজন রয়েছে এখানটাতে। চলো তোমাদের মাছের দোকানগুলোতে ঘুরে নিয়ে আসি, কেমন কি মাছ রয়েছে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। কত বড় বাগদা চিংড়ি রয়েছে, দেখো এখানে কত মাছ রয়েছে, তার মধ্যে একটা স্কুইড দেখা যাচ্ছে, আর এখানে রয়েছে একটা অক্টোপাস। আর দেখো এখানে রয়েছে কিন্তু ইলিশ মাছ, এগুলো কিন্তু জাস্ট সমুদ্র থেকে ধরে নিয়ে আসা মাছ। তো চলো তোমার সঙ্গে একবার আমাদের এই হোটেলে কি কি প্রাইস হয়েছে সেটা আবার ডিসকাস করে নিই। দাদা গুড মর্নিং। মর্নিং দাদা। দাদা তোমার নাম? সাগর জানা। সাগর জানা। জানা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সাগরদা। তো সাগরদার কাছ থেকে এখন জেনে নেবো যে আমাদের এই হোটেলের কেমন কি প্রাইস রয়েছে। তো কেমন কি হোটেলের প্রাইস রয়েছে, কি ক্যাটাগরি একটু বললে ভালো আমাদের হবে। 3টা ক্যাটাগরি রুম আছে, একটা ডিলাক্স আছে, আর একটা স্ট্যান্ডার্ড 4 বেড আছে, স্ট্যান্ডার্ড ডবল বেড আছে। তো ডবল বেডটার রেট আছে এসি দিয়ে 1500 টাকা, আর 4 বেডটার প্রাইস আছে এসি দিয়ে 2500 টাকা। আচ্ছা। আর ডিলাক্সটা ওর তো 2250 টাকা 2250 টাকা। ফিক্স। আমাদের প্যাকেজ একটা আছে, আচ্ছা, প্যাকেজ আছে তো। মাথা পিছু 1350 টাকা করে এসি রুম দিয়ে 1350 টাকা করে মাথা পিছু 4 বেলা খাওয়া দাওয়া। আচ্ছা দাদা, এই হোটেলটার লোকেশনটা কি আছে একটু বলে দিলে ভালো হয়। নিয়ার বাই জাহাজবাড়ি থেকে আপনি 2 মিনিট পায়ে হেঁটে 4 স্কয়ার দিয়ে যদি আসেন, হোটেল 4 স্কয়ার, আচ্ছা, সোজা আমার হোটেল। আর যদি আপনি এই পাশে জাহাজবাড়িতে নামেন, তাহলে এসে নীল সমুদ্র সাইড, মানে প্রথম রাইট নিলেই আমাদের হোটেল পেয়ে যাবে। তো তোমার তো দেখালাম এই রাস্তা খুবই সহজ, জাস্ট একটুখানি হেঁটে চলে আসলেই তোমরা চলে আসতে হবে এই হোটেলে। আর দাদা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে একটু বলে দিলে ভালো হয়। স্ক্রিনে যেটা দেওয়া আছে ওই নাম্বারটাই। তো স্ক্রিনের নাম্বার কোথাও না কোথাও শো হবে তোমার সেই। আর এটা হ্যাঁ বলে দিই, এর মধ্যে আমাদের ইনক্লুড সুইমিং পুল আছে, ইনক্লুড জিএসটি রেট বললাম, ইনক্লুড সুইমিং পুল, ইনক্লুড জিএসটি বল, মানে প্যাকেজের মধ্যে এটা না প্যাকেজ বলুন, রুম রেট বলুন, ওর মধ্যে। হ্যাঁ, ওর মধ্যে। আরেকটা বলে দিই, কখনো কখনো আপ ডাউন রেট হয়। এই রেট হ্যাঁ, মানে সিজন হিসেবে প্রাইস আপ ডাউন হতে পারে। এটার থেকে রেট কখনো বেড়ে যায়, আর কখনো এর থেকে 100 টাকা 200 টাকা কম করে দিয়ে দিই। 1-200 আপ ডাউন হতে থাকে, এমনই কিছু চলে। কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিলাম, তোমরা সেটা বুকিং করে নিতে পারো। আর লোকেশন যদি তোমরা চাও গুগলে সার্চ করে নিতে পারো। কোনো সমস্যা হলে তো স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলেই আমরা লোকেশন কন্ট্যাক্ট করে দাদা রয়েছে, পুরো সাহায্য তোমাদের করে দেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। তো ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ, ওয়েলকাম।
সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, এই মুহূর্তে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন যাব দীঘা রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে তামিলনাড়ু এক্সপ্রেস ধরে আবার রওনা দেবো বাড়ির পথে। তো একদিনে দীঘা আসলাম, দীঘা একদিনে তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, বাই বাই।